শেখ মুজিবের প্রশাসন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনই স্বাধীন দেশের প্রশাসন পরিচালিত হতে শুরু হয়। গণভবনে দলীয় লোকজন ও আবেদন নিবেদনকারীরা দলে দলে ভিড় জমাত। তাদের কেউ কেউ শেখ মুজিবকে ফুলের মালা গলায় পরিয়ে দিত ও পা ধরে সালাম করত। এমনকি কেউ কেউ তার গলা জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়ত। শেখ মুজিবও তাদের আবেগ উচ্ছ্বাসের সঙ্গে সজল চোখে একাত্ম হয়ে যেতেন। এই আবেদন নিবেদনকারীরা প্রত্যেকেই তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে আদর করে হাত বুলিয়ে দিয়ে বলতেন, ঠিক আছে, যা, আমি ব্যাপারটা দেখছি। কিন্তু ওই দেখা তার খুব কমই হয়ে উঠত। স্বভাবগতভাবে তিনি অত্যন্ত উদার আর দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। একই সঙ্গে তিনি দেশের প্রধানমন্ত্রী, শীর্ষ প্রশাসক এবং জনগণের শ্রেষ্ঠ বন্ধু। এই আপাত বিপরীত দুই মেরুকে একত্রে মিলাতে গিয়েই অনিবার্যভাবে বিপর্যয়ের দিকে ধাবিত হতে লাগলেন। আওয়ামী লীগের তরুণ অংশের মধ্যে একটা ধারণা ছিল, শেখ মুজিব স্বাধীন দেশে ফিরে সরকারের কোনো পদ গ্রহণ করবেন না। তিনি মহাত্মা গান্ধীর মতো নেপথ্যে থেকে জাতীয় অভিভাবকের দায়িত্ব পালন করবেন। পরামর্শকদের বক্তব্য ছিল এরকম, প্রধানমন্ত্রীর উচিত তার নীতি ও কর্মসূচির প্রতি দেশবাসীর পূর্ণ মর্যাদার সমর্থন আদায়ের জন্য তার সময়ের একটা বড় অংশ ব্যয় করা এবং জোরালো প্রচেষ্টা চালানো। তিনি স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতে দলকে এবং এক নতুন জীবন দিতে পারতেন, সেই সাথে দলের সদস্যদের উদ্বুদ্ধ করতে পারতেন। দেশ যে অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তাকে মোকাবেলা করার জন্য সর্বস্তরের জনগণকে প্রস্তুত ও উদ্বুদ্ধ করতে পারে, তিনি ছাড়া এমন দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না তখন। জাতি গঠনের এই কাজ করতে গেলে একমাত্র কিছু অনির্দিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যতি রেখে সরকারের দৈনন্দিন কাজে তার সরাসরি অংশগ্রহণের ব্যাপারটি অনেক কমিয়ে ফেলতে হতো। প্রশাসনের প্রতিদিনের কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব তিনি সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদের মতো তার যোগ্য সহকর্মী এবং অন্যান্য সিনিয়র নেতাদের হাতে ছেড়ে দিতে পারতেন। অথচ তিনি তরুণদের প্রত্যাশাকে উপেক্ষা করে দেশের প্রধানমন্ত্রী হলেন। রাষ্ট্রপতির পদটি নিছক আনুষ্ঠানিক হলেও সেই পদের জন্য তিনি বাছাই করলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী নামে অতিশয় ভদ্র এবং খুবই অনুগত একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে। বিচারপতি আবু সাইদ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে বিদেশে খ্যাতি অর্জন করেন। যুদ্ধের সময় শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হলেও তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। যে তাজউদ্দিন কান্ডারির মতো মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তার কাছেও জানতে চাননি সেই সময়টায় কি ঘটেছিল, যুদ্ধ কিভাবে হয়েছিল। কাকতালীয়ভাবে দেখা যায়, স্বাধীন বাংলাদেশের এই প্রাণপুরুষ অতীতেও এই ভূখণ্ডে পরিচালিত গুরুত্বপূর্ণ কোনো আন্দোলনে সময় মতো সশরীরে উপস্থিত ছিলেন না, অর্থাৎ উপস্থিত থাকতে পারেননি। ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন বিভিন্ন মামলায় ফরিদপুর কারাগারে বন্দী। 1969 গণ অভ্যুত্থানের সময়ও ছিলেন কারাবন্দী। 71 ছিলেন পাকিস্তানে অন্তরীণ। এই অনুপস্থিতির কারণে মাঠের রাজনৈতিক বাস্তবতা আর মানুষের প্রত্যাশা বুঝে ওঠার ক্ষেত্রে একটা ব্যবহারিক সমস্যা দেখা দেয়, আর সেটা অস্বাভাবিক নয়। 1972 সালের মার্চ মাস শেষ হয়ে এসেছে। ঢাকায় এক জমজমাট গুজব ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত কাজের চাপে মুজিব অসুস্থ, তাই স্বাস্থ্যগত আর প্রশাসনিক প্রয়োজনে মুজিব পুনরায় তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী নিয়োগ করছেন। তাজউদ্দিনকে এ বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি পরিষ্কারভাবে জানালেন যে কেউ আমার গলা কাটার চেষ্টা করছে। এ ব্যাপারে শেখ মুজিবের প্রতিক্রিয়া ছিল তীক্ষ্ণ। তিনি বললেন, তারা কি মনে করে যে আমি সরকার পরিচালনায় অক্ষম? সুস্পষ্টভাবেই স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত এই গুজব প্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছিল। শোনা যায়, এই থেকে তাজউদ্দিনকে মুজিব সন্দেহের চোখে দেখতেন এবং তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করেন। মুক্তিযুদ্ধের পরে পুরো প্রশাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। আওয়ামী লীগের এমসিএ নেতাকর্মী সমর্থকেরা বেপরোয়া লুটপাট আর সম্পদ সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছিল। শেখ মুজিব কখনো কঠোর কখনো নরম হয়ে এই দুঃসাহস অবস্থা মোকাবেলা করেছিলেন। প্রথমেই তিনি কঠোর হয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছিলেন। 1972 সালের 6 এপ্রিল দুর্নীতি ও দেশবিরোধী তৎপরতার কারণে তার দলের 16 জন সাংসদকে তিনি দল থেকে বহিষ্কার করেন। 9 এপ্রিল 7 জন এবং 22 সেপ্টেম্বর আরও 19 জন সাংসদকে তিনি বহিষ্কার করেন। স্বাধীনতার সুফল ভোগের দাবি নিয়ে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ভাব এমন যে তারা যুদ্ধে জয়ী হয়ে এসেছেন, সুতরাং বিজিতদের সবকিছুতেই তাদের অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই নিজেদের পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অনুরূপ পদ বেছে নিলেন।
ঠিক তেমনিভাবে শুধু ভারত ঘুরে এসেছেন সে অধিকারে 2-3টে পদ টপকে এক একজন উপরে উঠে বসলেন। শত্রু সম্পত্তি এই বাহানা দিয়ে গাড়ি, বাড়ি, ফ্রিজ, টেলিভিশন, দরজা জানলা লুট করা হলো। যারা এই দুষ্কর্ম করলেন তাদের অনেকেই বেশ পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। গোটা দেশ নিঃশব্দে দুটো শিবিরে ভাগ হয়ে গেল। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সামগ্রিক নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে চলে যায়। এই সময় মাওলানা ভাসানী ছাড়া দেশে দৃশ্যত কোনো বিরোধী পক্ষের অস্তিত্ব ছিল না। এছাড়া ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, এই নামে অন্য দুটি রাজনৈতিক দল। ন্যাপ মুজাফফর এবং সিপিবি সরকারকে সমর্থন করেছিল। সরকারের কাছে এই তিনটি দল ছিল দেশপ্রেমিক। আইন না মানার যে সংস্কৃতি চালু হয় তা প্রশাসনের উচ্চ পর্যায়কেও আক্রান্ত করে। একবার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেলের যাত্রীদের টিকিট চেক করে শতাধিক টিকিটবিহীন যাত্রীকে চিহ্নিত এবং আটক করা হয়। অবাক হওয়ার মতো কাণ্ড, টিকিটবিহীন যাত্রীদের মধ্যে একজন ছিলেন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তাও আবার সপরিবারে। প্রশাসনের উচ্চ স্তরে পছন্দমাফিক নিয়োগ শুরু হয়। এই সময় পাবলিক সার্ভিস কমিশনও পছন্দমাফিক গড়ে তোলা হয়। 72 সালের মে মাসে প্রথম পিএসসি গড়ে তোলার সময় যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সেই ডক্টর AQM বজলুল করিম ছিলেন মাটি বিজ্ঞানের একজন শিক্ষক। গুরুত্বপূর্ণ এই পদটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একমাত্র বিবেচ্য বিষয় ছিল তিনি 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা তোফায়েল আহমেদের শিক্ষক। এদিকে আওয়ামী লীগের নেতারা সশস্ত্র প্রহরী সহ ঘোরাফেরা করতেন, যাকে তাকে হত্যার হুমকি দিতেন, মারধর করতেন। সে সময় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন খুবই গর্বভরে বলেছেন কিভাবে সচিবালয়ে একজন সচিবকে হত্যার ভয় দেখিয়ে কাজ আদায় করেছিলেন সেই কাহিনী। তিনি সেই সচিবের অসহায় অবস্থা সম্পর্কে লিখেছেন, সে পাগলের মতো একবার শিক্ষামন্ত্রীর ও একবার আমার পায়ে পড়তে লাগলো। বারবার একই কথা বলল, স্যার এবারের মতো ছেড়ে দেন, আমি আর কোনোদিন আপনাদের কথার অবাধ্য হব না। উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বাধ্য করার এই তরিকা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠল। আরেক ঘটনায় তিনি রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ারকে 3 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে কাজ আদায় করেছিলেন। চিফ ইঞ্জিনিয়ার রূপায়ন্তর না দেখে শেখ মুজিবের কাছে এর সুরাহার জন্য যান এবং এই অন্যায় এবং জবরদস্তিমূলক আচরণের প্রতিকার চান। উল্টো শেখ মুজিব তাকে বলেন, মোয়াজ্জেম না হয়ে আমি হলে আপনাকে সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিতাম। আপনি কোন সাহসে চিফ হুইপের কথা অমান্য করেন? যান, যেভাবে বলেছে সেভাবে কাজ করুন। প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়ে দিয়ে অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রীরা নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতেন। কোনো সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হলে প্রধানমন্ত্রী বিরক্ত হবেন এই আশঙ্কায়, অথবা নিজেদের যোগ্যতার প্রতি আস্থার অভাবের কারণে তারা এই ঝুঁকি নিতে চাইতেন না। 1972 সালের মাঝামাঝি সময়ে সরকার 350 উচ্চতর প্রারম্ভিক পদে অর্থাৎ সিভিল সার্ভিস মুক্তিযোদ্ধা প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগের উদ্যোগ নেয়। বলা হয়েছিল এজন্য পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে প্রথাসিদ্ধ কোনো পরীক্ষা নেওয়া হয়নি। নেওয়া হয়েছিল একটি তড়িঘড়ি মৌখিক পরীক্ষা। মুক্তিযোদ্ধা প্রার্থীদের মধ্যে থেকে অফিসারদের এই নিয়োগে অবশ্য 350-তে সীমিত থাকেনি, বরং প্রায় 1,500 অনুরূপ প্রার্থীকে প্রশাসন, পুলিশ, নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস ইত্যাদিতে নিয়োগ দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা ও প্রার্থীদের সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে অভাবিত শিথিলতার কারণে এই প্রক্রিয়ায় অত্যন্ত অসম প্রকৃতির প্রার্থীদের নিয়োগ লাভের সুযোগ ঘটে। উল্লেখ্য, ইতোপূর্বে সিভিল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 25 বছর বয়সী গ্র্যাজুয়েটগণ সুযোগ পেতেন। এরূপ প্রার্থী আবার স্নাতক পর্যায়ে 3য় শ্রেণীর ডিগ্রিধারী অধিকারী হয়ে থাকলে তা পুষিয়ে নেওয়ার জন্য স্নাতকোত্তর পর্যায়ে তার প্রথম শ্রেণী থাকতে হতো। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3য় বিভাগ প্রাপ্ত হলে তো প্রশ্নই ছিল না। কিন্তু এসব নিয়ম উল্লিখিত নিয়োগ প্রক্রিয়াকে একেবারে উপেক্ষিত হয়। সর্বোচ্চ 35 বছর বয়সী প্রার্থীকে এই নিয়োগে সুযোগ দেওয়া হয়। সেই সাথে গ্র্যাজুয়েট হলেই হলো, শ্রেণী বা বিভাগের বিষয় মাথা ঘামানো হলো না। ফলে এই প্রক্রিয়ায় এমনও অফিসার সিভিল সার্ভিসে পাওয়া গেল যারা এসএসসি, এইচএসসি ও স্নাতক এই 3টি পরীক্ষাতেই বসেছেন এবং এগুলোর প্রত্যেকটিতে 3য় বিভাগ বা শ্রেণীর সার্টিফিকেট অর্জন করতে পেরেছেন। ব্রিটিশ আমলের তো প্রশ্নই ওঠে না। পাকিস্তান আমলেও এই ধরনের প্রশাসনিক কর্মধারা ছিল অচিন্তনীয়। এমন সব ব্যবস্থা সূচিত করার মাধ্যমে মেধার গুরুত্ব অস্বীকারই করা হয়েছে। সময় সময় মেধার গুরুত্ব উচ্চকিত করার স্বল্পপ্রাণ 2-1টি চেষ্টা ছাড়া এদেশের প্রশাসনকে অতি সাধারণ পর্যায়ে নামিয়ে ফেলার অন্তহীন প্রচেষ্টার সূচনা ছিল স্বাধীনতার পর সম্পাদিত ওই অতি যত্নের অতি তাৎক্ষণিক নিয়োগকাণ্ড। খন্দকার মোশতাক এক সাক্ষাৎকারে বলেছিলেন,
আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো অভিজ্ঞতা ছিল না। আবার স্বাধীন দেশে সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীদের হাতে সম্পূর্ণ দায়ভার ন্যস্ত না হওয়ায় সাধারণভাবে মন্ত্রীরা কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করা থেকে বঞ্চিত হয়েছেন। শেখ মুজিবের প্রবণতা ছিল সচিবদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা। সচিবদের সরাসরি নির্দেশনা দিয়ে তিনি দ্রুত ফলাফল এবং কাজের অগ্রগতি প্রত্যাশা করতেন। এসব কারণে অনেক ক্ষেত্রে মন্ত্রীরা নিজেদের অনেকটা দায়িত্ববিহীন ও জবাবদিহিতা থেকে মুক্ত বলেই মনে করতেন। ক্রমান্বয়ে মন্ত্রীরাও সিদ্ধান্ত গ্রহণের সব দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়ে তার ইশারা ইঙ্গিতের দিকে চেয়ে বসে থাকতেন। শেখ মুজিবের সাথে প্রশাসনিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্বন্ধে মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরা বলেন, পরবর্তী সময়ে আমি যখন মুজিবের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেলাম, তখন আমি উপলব্ধি করলাম যে তিনি প্রশাসনিক বিষয়ে যত না দক্ষ, জনগণকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে খেপিয়ে তুলতে তিনি তার চেয়ে অনেক বেশি দক্ষ ছিলেন। তিনি কথা বলতেন, লোকজনকে নাচাতে পারতেন, কিন্তু প্রশাসন চালানোর ব্যাপারে তিনি তেমন দক্ষ ছিলেন না। সম্পদের অভাবনীয় স্বল্পতা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক মুদ্রার অভাবের কারণে 1974 সালের প্রথম 3 মাসে দেশের অর্থনৈতিক অবস্থার অতি দ্রুত এবং মারাত্মক অবনতি ঘটে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি এবং অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ে। সরকার সামাজিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে। 1973 সালের 10 জুন দৈনিক পত্রিকায় একটি ভয়াবহ খবর ছাপা হয়। গাইবান্ধা শহর থেকে 10 মাইল দূরবর্তী মহিমাগঞ্জ এলাকা থেকে আগত 5 শতাধিক অর্ধ উলঙ্গ নারী মিছিল সহকারে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণের পর মহকুমা প্রশাসকের বাসভবন ঘেরাও করে কাপড়ের দাবি জানায়। এই একই প্রতিবেদনে দাবি করা হয়, সদর থানার তুলসীঘাট এলাকায় জনৈকা শাশুড়ি বস্ত্রাভাবে জামাইয়ের সামনে ঘর থেকে বেরোতে না পেরে আত্মহত্যা করেছেন। এমনই হয়েছিল বস্ত্র সংকটে জর্জরিত বাংলাদেশের গ্রামীণ সমাজের চিত্র। শেখ মুজিব যখন যুগোস্লাভিয়া সফরে গিয়েছিলেন, তখন তিনি আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট মার্শাল টিটোর সঙ্গে আলাপ করেছিলেন। একটি নতুন স্বাধীন রাষ্ট্রকে একটি ভিন্ন আর্থসামাজিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে তুলতে হলে একজন নেতাকে কী সমস্যায় পড়তে হয়, এই নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল। পুরনো ধ্যান ধারণা ও চিন্তাভাবনা সমৃদ্ধ কর্মকর্তাদের দিয়ে এই কাজটি যুগোস্লাভিয়ায় কিভাবে হয়েছে এটা জানতে শেখ মুজিব বিশেষ উদ্গ্রীব ছিলেন। এ ব্যাপারে শেখ মুজিবকে টিটো জানিয়েছিলেন, আমলাদের অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষা ও মতবাদের ধারণায় অংশীদার হতে হবে এবং তাদের অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের প্রতি অনুগত থাকতে হবে। টিটো গর্ব করে শেখ মুজিবকে বলেছিলেন, তিনি যুগোস্লাভিয়ায় এসে যা দেখেছেন তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওই ঐতিহাসিক সিদ্ধান্ত ভুল ছিল না। সে সময় সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ব্যাপকভাবে হস্তক্ষেপ করেন, এমন কথাবার্তা লোকমুখে প্রচলিত ছিল। পরিকল্পনা কমিশনের উপপ্রধান নুরুল ইসলাম শেখ কামালকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিতে শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এতে সে এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে দূরে থাকতে এবং নিজের ভবিষ্যতের ব্যাপারে প্রস্তুতি নিতে পারবে। শেখ মুজিব তার প্রস্তাবের সঙ্গে একমত হলেন, তবে এ ব্যাপারে তিনি তার আর্থিক অক্ষমতার কথাও জানালেন। দাতা সংস্থা ও বিদেশি বেসরকারি দাতাদের সঙ্গে সম্পর্কের সুবাদে নুরুল ইসলাম বলেছিলেন, বাংলাদেশে তাদের নিয়মিত সাহায্য কর্মসূচির বাইরে কোনো বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা তা আমি চেষ্টা করে দেখতে পারি। তিনি উত্তর দিলেন, এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়। কামাল এমনিতে মেধাবী ছাত্র নয়, তার জন্য বৃত্তির ব্যবস্থা করলে সেটা ক্ষমতার অপব্যবহার কিংবা স্বজনপ্রীতি বলে গণ্য হবে। শেখ মুজিব তার মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও বাজেটে যেসব গুজব ছিল সে ব্যাপারে অবগত ছিলেন, কিন্তু রাজনীতির জটিল ও বিপদসংকুলের সময় যারা তার সঙ্গে ছিলেন সেসব সহকর্মীর বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিতে দ্বিধান্বিত ছিলেন। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির এত নিদারুণ অবনতি ঘটেছিল যে নানা রকম নিবর্তনমূলক আইন প্রণয়ন এবং রক্ষী বাহিনীর মাধ্যমে নির্যাতন চালিয়েও তার দুর্দমনীয় গতি রোধ করে অবস্থা অনুকূলে নিয়ে আসা সম্ভব হয়নি। এ সময় রাষ্ট্রায়ত্ত খাতগুলো অব্যাহত লোকসানের শিকার হতে থাকে এবং শ্রমিক অসন্তোষের ফলে শিল্প কারখানাগুলোতে চলতে থাকে বিশৃঙ্খলার সর্বগ্রাসী রাজত্ব। দেশের খাদ্যোৎপাদনও তখনও ছিল চাহিদার তুলনায় অনেক কম। তদুপরি ৭৪-এ সর্বগ্রাসী দুর্ভিক্ষ জনগণের মনোবল নষ্ট করে দেয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের জের হিসেবে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হতেন। এতে বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তি সঞ্চয় করতে থাকে এবং জনমনের সরকার বিরোধী অসন্তোষও
ক্রমশ বেড়ে উঠতে থাকে। এদিকে মোটামুটিভাবে একটি জোট নিরপেক্ষ অবস্থান ধরে রাখার ব্যাপারে শেখ মুজিবের চেষ্টা সোভিয়েত ইউনিয়নকে হতাশ করে। প্রকৃতপক্ষে তাদের কাছে এটা মনে হয়েছে যে বাংলাদেশ ধীরে ধীরে পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে ও বড় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে ইসলামী দুনিয়ায় বাংলাদেশের কার্যকর ভূমিকার জন্য শেখ মুজিব উদ্যোগ নিয়েছিলেন। এর পেছনে শুধু বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে জোরদার করার উদ্দেশ্যই কাজ করেনি, বরং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে জনগণের মধ্যে যে ভীতি শঙ্কা কাজ করছিল সেটা দূর করাও ছিল এর উদ্দেশ্য। কিন্তু এই নীতির কিছু অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছিল। অনেক সময় শেখ মুজিবের নিজের নির্দেশনাও অনুসৃত হতো না। এই ধরনের ঘটনা তাকে ভীষণভাবে ক্ষুব্ধ করত। সেই সময়ের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বর্ণনায় এমন একটা ঘটনা জানা যায়। মুজিব কিছুদিন আগে তার দেয়া নির্দেশ পালিত হওয়া না হবার কারণে ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি তার সচিবালয়ে একজন কর্মকর্তাকে ডেকে ঘটনার কারণ জানতে চাইলেন। ওই কর্মকর্তা তার কক্ষ থেকে বেরিয়ে যাবার পর তিনি বললেন, এইসব অফিসাররা হাফ প্যান্ট পরা এবং ক্যান্টনমেন্টের ইংরেজি বলা চালাক চতুর ক্যাপ্টেনদের হুকুম খুব তৎপরতার সঙ্গে পালন করে। রাজনীতিকরা সাধারণ পায়জামা পাঞ্জাবি পরে, সাধারণ বাংলায় কথা বলে, কেউ কেউ পাঞ্চি পায়, তাই তাদের কথা শুনতে বা আদেশ পালন করতে তারা উৎসাহী হয় না। আমাদের জায়গায় ক্যাপ্টেনরা এলে তারা খুশি হয়। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার পর তা পরিচালনার জন্য এমন একদল নির্বাহীর হাতে ছেড়ে দেওয়া হয় যাদের সমাজতন্ত্র সম্পর্কে ধারণা এবং আগ্রহ কোনোটাই ছিল না। এতে ২-৩ দশকে গড়ে ওঠা এই জনপদের শিল্পভিত, যার মধ্যে ছিল অনেক কিছুর পাশাপাশি ৭০টি পাটকল, ১৭টি চিনিকল, ৭২টি বস্ত্রকল, ৩টি কাগজ কল, এমনকি তেল শোধনাগারও লোকসানের জাতীয় বোঝায় পরিণত হয় এবং সরাসরি তাতে লাভবান হয় কয়েকটি দেশ। মুজিব এক্ষেত্রে মারাত্মক ভুল পরামর্শের শিকার হন পরিকল্পনা কমিশনের তরফ থেকে। স্বাভাবিকভাবে তাকেই এসব অব্যবস্থাজনিত দুর্নামের রাজনৈতিক দায়ভার বইতে হইলেও ব্যক্তিগত পর্যায়ে তার অসহায়ত্ব ফুটে ওঠে নিম্নোক্ত উক্তিতে। তিনি বলেন, যাকে যেখানে বসাই সেই চুরি করে। অবস্থাপন্ন ঘরের শিক্ষিত ছেলেদের বেছে বেছে নানা কলকারখানায় প্রশাসক বানালাম। ২ দিন যেতে না যেতে তারাও চুরি শুরু করলো। যাকে পাই তাকে বলি আমি সৎলোক খুঁজে বেড়াচ্ছি। ছোট বড় সকল পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপক, প্রশাসক এবং বোর্ড সদস্য হিসেবে ঢালাওভাবে দলীয় নেতাকর্মীদের অথবা রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত লোকদের নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসকের নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী অথবা তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্তদের নিয়োগ করা হতে থাকে। অনেক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞানবিহীন দলীয় নেতাকর্মী অথবা প্রতিষ্ঠানের অধস্তন কর্মচারীদের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ করা হয়। এভাবে দীর্ঘদিন যাবৎ পাকিস্তানি ব্যবসায়ী অথবা তাদের বিশ্বস্ত ব্যবস্থাপকদের দ্বারা পরিচালিত বহু সংখ্যক পাটকল, বস্ত্রকল এবং আরও শত শত শিল্প প্রতিষ্ঠান কতিপয় অদক্ষ অনভিজ্ঞ ম্যানেজারের করায়ত্ত হয়। গোলযোগ, দুর্নীতি, লুট হয়ে দাঁড়ায় এর অনিবার্য ফল। সংঘবদ্ধ চোরাচালানিদের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের দামি যন্ত্রপাতি ও কাঁচামাল দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। উৎপাদন দ্রুত নেমে আসে নিচের দিকে। যে কোনো সুবিধাজনক মূল্যে এই সম্পত্তি বিক্রি বা বিনিময় করা হতে থাকে। প্রতিষ্ঠানের নগদ অর্থ বা তার নামে ব্যাংকে রক্ষিত টাকা হিসাববিহীনভাবে চলে আসে ব্যক্তি বিশেষের হাতে। ফলে অচিরেই এই ধরনের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো বন্ধ বা বিক্রি করে দেওয়া হয়। এটা ছিল এমন একটি ক্ষেত্র যেখানে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, ষোড়শ বাহিনীর সদস্য যাই হন না কেন, তাদের মধ্যে দেশপ্রেমের ছিটাফোঁটাও ছিল কিনা সন্দেহ। তাদের আত্মীয় স্বজন, সমর্থক এবং পৃষ্ঠপোষকতা প্রাপ্তদের কথা তো বলাই বাহুল্য। ১৯৭২ সালে সরকারি কর্মকর্তাদের বেতনের সিলিং কমিয়ে দেওয়া হলো। ফলে এ ব্যাপারে তারা তেমন কোনো অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ করেনি। এটা বলা মুশকিল যে এই ঘটনা তাদের চিন্তাবিহীন আদেশ পালন নাকি আত্মত্যাগ ছিল। এদিকে শেখ মুজিবের ঘনিষ্ঠজনরা প্রভূত সম্পদের মালিক হয়ে যান। বিনিয়োগবিহীন ব্যবসায়িক অংশীদারিত্বে শেখ কামাল বেশ এগিয়েছিলেন। মুজিবের ছোট ভাই বহু সংখ্যক বার্জ ও অন্যান্য নৌযানের মাধ্যমে প্রভূত অর্থের অধিকারী হয়ে গেলেন। শেখ মুজিবের ভাগ্নে শেখ মনি ১৯৭০ সালে ২৭৫ টাকা বেতনে সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ৭২ সালের মধ্যে তিনি মতিঝিলে বাংলার বাণী ভবন সহ অনেক টাকা পয়সার মালিক হয়েছিলেন।
যুবলীগের প্রধান হিসেবে তার রাজনৈতিক ক্ষমতাও তুঙ্গে উঠেছিল। আরেক ভাগ্নে শেখ শহীদুল ইসলাম মাত্র ২৫ বছর বয়সে আওয়ামী ছাত্রলীগের প্রধান হিসেবে বাকশালের মন্ত্রী পর্যায়ের ১৫ জনের মধ্যে একজন মনোনীত হন। শেখ মুজিবের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত নিজে দুর্নীতিমুক্ত বলে সুনাম অর্জন করলেও মন্ত্রী হওয়ার মতো গুরুত্বপূর্ণ রাজনীতিক ছিলেন না। তিনিও মন্ত্রী হয়েছিলেন। অন্য এক ভগ্নিপতি সৈয়দ হোসেন ৭১ সালে সেকশন অফিসার হিসেবে পশ্চিম পাকিস্তানে কাজ করছিলেন। ৭২ সালে দেশে ফিরে আসার পর ৩ বছরের মধ্যে অতিরিক্ত সচিব হয়েছিলেন। একমাত্র ভাই শেখ নাসির শেখ মুজিবের নাম ভাঙিয়ে ৩-৪ বছরের মধ্যে বিরাট ধনী হয়েছিলেন। শুধু সরকার দলীয় লোকেরাই নয়, শেখ মুজিবের বড় ছেলে শেখ কামালও দুর্বিনীত আচরণ করতেন। ঢাকার মাঠে আবাহনীর সঙ্গে একটি টিমের খেলা চলছে। আবাহনী জিতবে, এগিয়েও আছে। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ইউসুফ আলী, চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন ও শেখ কামাল একসঙ্গে বসে বাদাম খাচ্ছিলেন এবং খেলা দেখছিলেন। মধ্যমাঠে আবাহনীর এক খেলোয়াড় ফাউল করল। রেফারি ননি বসাক, পাকিস্তানের খ্যাতনামা চিত্রনায়িকা শবনমের বাবা, খেলা পরিচালনা করছিলেন। আবাহনীর বিপক্ষে ফাউল দিলেন। কিকো হয়ে গেল। এই ফাউল ধরা ঠিক না বেঠিক বলা যাবে না, কিন্তু খেলার তাতে কোনো লাভ ক্ষতি হলো না। শেখ কামাল গর্জে উঠলেন। দেখলেন ব্যাটা কিভাবে অন্যায় ফাউল দিল। সবাই চুপ করেই রইল। খেলা শেষ। মন্ত্রী ও শেখ মুজিবের পুত্রকে দেখে মাঠ থেকে তাদের দিকেই ননি বসাক উঠে এলেন। তিনি হাসি মুখে সবার সঙ্গে হাত মিলাতে এগিয়ে এলেন। কথা নেই বার্তা নেই, শেখ কামাল ননি বসাককে প্রচণ্ড এক ঘুষি মেরে ফেলে দিলেন। তার মুখ থেকে রক্ত ঝরতে লাগল। শেখ কামাল তখন রাগত স্বরে তাদেরকে চিৎকার করে বলেছেন, বেটা সবসময় এমন করে, আবাহনীর বিরুদ্ধে বাঁশি বাজায়, তাকে আজ উচ্চশিক্ষা দিয়ে ছাড়ব। শেখ মুনিও তার অপছন্দের কর্মকর্তাদের শায়েস্তা করার জন্য শেখ মুজিবকে দিয়ে তাদের চাকরিচ্যুত করাতেন। একদিন চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে শেখ মুনি হন্তদন্ত হয়ে শেখ মুজিবের লিভিং রুমে প্রবেশ করলেন। শেখ মুজিব তখন পোশাক পরছিলেন। বললেন, মামা, কয়েকজন অফিসার বেশি বেড়ে গেছে, তাদের শায়েস্তা করা প্রয়োজন। তিনি কোনো প্রশ্ন না করে বা কিছু জানতে না চেয়ে নির্বিকার চিত্তে বললেন, নামগুলো আমার অফিসে পাঠিয়ে দিস। কারা বেড়ে গেল, কি তাদের অপরাধ, মনির সঙ্গে তাদের সম্পৃক্ততা কি, কোনো প্রশ্নই তিনি করলেন না। পরদিন সকালে খবরের কাগজে এলো কয়েকজনের চাকরি নেই। PO9 এই ধারায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে। শিল্প উন্নয়ন সংস্থার অর্থ পরিচালক বিক্রমপুরের কাজী রোমান উদ্দিন সাহেবেরও চাকরি নেই। জানা গেল মনি কোনো অন্যায় অনুরোধ করলে তিনি তা অস্বীকার করায় আরও কয়েকজনের সঙ্গে তারও এই শাস্তি হল। তদন্ত হলো না। অপরাধের কার্যকরণ কিছুই বিশ্লেষণ করা হলো না। অফিসারদের অতীতের রেকর্ড পরীক্ষা করা হলো না। এমনকি তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ বা কারণ দর্শানোর সময়ও দেওয়া হলো না। শেখ ফজলুল হক মনি একটি স্লোগান জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন, মুজিবের শাসন চাই, আইনের শাসন নয়। তিনি বাংলার বাণীতে লেখেন, বাংলাদেশের মানুষ মুজিবের শাসন চায়, আইনের শাসন নয়। পক্ষান্তরে আমির, ওমরা, নায়েব, মোসাহেব, আমলা, পেয়ারার দল, যাদেরকে আমরা সাবেকি আমলের সেক্রেটারিয়েটের দালান বাড়ির সাথে ফার্নিচার, ব্যভিচারের মধ্যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তারা বায়না ধরেছে আইনের শাসন দাও। পক্ষ দুটো, এক পক্ষ আমাদের সাথে বরাবর ছিল, তারা জনতা এবং কামার, কুমার, তাঁতি, মজদুর, কৃষক। অন্য পক্ষ মুক্তির ভয়ে ভিড়মি খেয়ে লাশঘরে গিয়ে ঢুকেছে। বিপ্লবের পরে আমরা তাদেরকে মালঘরে এনে বসিয়েছি। বাংলাদেশ আইনের শাসন মেনে চলবে কিনা প্রথম দলের জন্য মাথা ব্যথা নেই, কারণ তারা কোনোদিনই আইন মেনে এগোয়নি, মুজিবকে মেনে চলেছিল। আন্দোলনে, সংগ্রামে, দুঃসহ দুর্দিনে, আকাশে বাতাসে, পানিতে, ইথারে জনজাগরণের প্লাবন ঘটিয়ে তারা আইনের কেতাব পুড়িয়ে দিয়েছিল। জনতার এই দুর্যোধনীর দুন্দুভি নিনাদ বাংলার হাটবাজার, নগর বন্দর, পথে মাঠে কাঁপুনি ধরালেও আইন মনা লোকগুলোর কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি অনেক দিন। ৭১ মার্চের অসহযোগে তারা অফিসে যায়নি এই কারণে যে জনতার প্লাবন পেরিয়ে সেখানে যাওয়া সম্ভব ছিল না। ইসলামাবাদের হ্যারিকেনের তেল তখন ফুরিয়ে এসেছে। মুজিবের নির্দেশে বাংলাদেশে মশাল জ্বলছে। অর্থাৎ প্রাণের টানে যতটা নয়, প্রাণ ভয়ে তার চাইতে অনেকটাই তারা মুজিবের নির্দেশ তখন মেনে চলেছিল। লক্ষণীয় যে মার্চ মাসে বাংলাদেশ শাসিত হয়েছিল আইনের শাসনের বন্ধন মেনে নয়, মুজিবের নির্দেশ মেনে।
বাংলাদেশ পাকিস্তানি বনেদি আইন মানবে অতি বড় শাস্ত্রজ্ঞ বিপ্লবের পরে এটা আশা করেনি। রাজনীতিশাস্ত্রের গুণাগুণ বিচারে তৎকালঙ্কার অধ্যাপকদের তৈলাধার পাত্র কি পাত্রাধার তৈলের কুটিল বিতর্কের মারপ্যাচের মধ্যে না ঢুকেই জনসাধারণ মুজিবকে ভোট দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল মুজিব যেটা বলছেন সেটা কল্যাণের, পণ্ডিতের নথিপত্রে যেটা লেখা রয়েছে সেটা বিতর্কের, আর বিতর্কের ঔরসেই জন্ম হয় দ্বন্দ্বের, দ্বন্দ্ব থেকে কলহের সূত্রপাত, অনৈক্যেরও। মুজিব সব বিতর্ক, দ্বন্দ্ব, কলহের ঊর্ধ্বে। বাঙালি জাতির ঐক্যের প্রতীক তিনি। তাই মুজিবকে পাকিস্তানের কারাগারে রেখে যতদিন স্বাধীনতা এলো সেদিন জনতার রব তুলল, স্বাধীনতা পেয়েছি ভালো কথা, এখন এই স্বাধীনতার নবজাত শাবকটাকে বাঁচাবার জন্য মুজিবকে চাই। তাদের দৃষ্টিতে মুজিববিহীন স্বাধীনতা হলো কুলহীন দরিয়ার মাল্লাহীন তরীর মতোই। আজ স্বাধীনতা এনেছি, মুজিবকেও পেয়েছি। বরাভয় কাটিয়ে উঠে নির্ভয়ে আছি, নির্দ্বিধায় বলেছি মুজিবই আমাদের শাসন করুন। কিন্তু ওই মুজিবের শাসনকে উড়িয়ে দিয়ে আইনের শাসন কায়েম করবার কথাটা উঠতেই বুকের মধ্যে ধক করে উঠেছে, মনে সন্দেহের দোলা লাগছে। তখন প্রতিদিনই আওয়ামী লীগের অস্ত্রধারী লোকজনের হাতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জীবন নাশ হচ্ছিল। ব্যাংক ও বাজারে চালানো হচ্ছিল লুটতরাজ, পুলিশ স্টেশনগুলোতে চলছিল হামলার ঘটনা। কিন্তু দলের অভ্যন্তরীণ বিরোধ এবং দুর্বলতার কারণে পরিস্থিতি মোকাবেলা করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হচ্ছিল না। ক্ষেত্রবিশেষে অপরাধ নিয়ন্ত্রণের জন্য রক্ষী বাহিনী ও সময়ান্তরে সেনাবাহিনীকে কাজে লাগানো হলেও তাদের সমস্ত উদ্যোগ ব্যর্থ হয়েছে, কারণ বহু ক্ষেত্রেই আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনে আরোপিত শাস্তি কার্যকর করা যায়নি। প্রায় দেখা গেছে যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনুরোধে সেনাবাহিনী প্রত্যাহার করতে হয়েছে এবং রক্ষী বাহিনী সেই সবসময় দলীয় ভূমিকা গ্রহণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রেখেছে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য সেনা ও রক্ষী বাহিনী মোতায়েনের ব্যবস্থা আওয়ামী লীগারদের কখনোই স্পর্শ করেনি এবং তা প্রভাবশালী কোনো ব্যক্তির কেশাগ্র স্পর্শ করেছে বলেও শোনা যায়নি। বরং দেখা গেছে রাজনৈতিক আশীর্বাদবিহীন নিরপরাধ দরিদ্র ও দুর্বল মানুষের ওপরই এই ব্যবস্থা বারবার খড়গহস্ত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণনৈতিকতার এমন অধঃপতন ঘটে যে 1973-এর 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে যখন সকলে শহীদ মিনারে সমবেত হয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছিল, তখন উচ্ছৃঙ্খল তরুণেরা মহিলাদের ওপর বারবার হামলা চালায়। দুজন তরুণীকে শহীদ মিনারের পাদদেশ থেকে হাইজ্যাক করে ধর্ষণ করার পর অর্ধচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সেদিন ছুটি থাকায় 23শে ফেব্রুয়ারিতে ইত্তেফাকে প্রথম পৃষ্ঠায় যে রিপোর্ট হয় তাতে লেখা ছিল 21শে ফেব্রুয়ারি 73 সাল। যে শ্রদ্ধা ও পুতপবিত্র অনুভূতি মন লইয়া রাজধানীর আবাল বৃদ্ধ বনিতা শহীদ মিনারে সেই দিন সমবেত হইয়াছিল, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল তরুণের জঘন্য কার্যকলাপ শুধু সেই মনকে ভারাক্রান্তই করে নাই, শহীদ মিনারের পবিত্র বেদিকে, অমর একুশের পূর্ণময় স্মৃতি দিবসকে মুসলিপ্ত করিয়াছে। মেয়েদের ওপর বারবার হামলা হইয়াছে, অনেক মহিলা নিরাপত্তা, সম্ভ্রম ও ইজ্জত বিনষ্ট হইয়াছে। দুইটি তরুণীকে শহীদ মিনারের পাদদেশ হইতে হাইজ্যাক করিয়া লাঞ্ছিত করার পর অর্ধচেতন অবস্থায় হাসপাতালে লইয়া যাওয়া হইয়াছে। সামগ্রিক অবস্থা দৃষ্টে বারবার সকলের মনকে নাড়া দিয়াছে একটিমাত্র প্রশ্ন: আইন শৃঙ্খলা, সভ্যতা, শালীনতা যেখানে এক শ্রেণীর তরুণের মুষ্টির মধ্যে, সেখানে শহীদ মিনারের পবিত্র পাদপীঠে স্মৃতি তর্পণের পরিবর্তে নোংরামি চলে। সেখানে শহীদ দিবস পালনের সার্থকতা কোথায়? এই দিবসের পবিত্রতাকে এক শ্রেণীর পশুর কুরুচি সম্পন্ন তরুণের অনলে নিক্ষিপ্ত হইতে দিয়া মহান একুশকে অপমানিত করার মধ্যে কি যৌক্তিকতা থাকিতে পারে? সেই ঘটনার কোনো তদন্ত হয়নি, কারণ এটা যারা ঘটিয়েছিল সেই তরুণদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বললে জিভ কেটে নেওয়ার হুমকি দেওয়া হলো। সে সময় সাপ্তাহিক বিচিত্রা 1973 সালের আলোচিত চরিত্র হিসেবে আততায়ীকে নির্বাচন করে। তারা এই আততায়ী নিয়ে লিখেছিল, আততায়ী এমনই এক চরিত্র যে তারা আমাদের সকলকে চেনে, চলমান জীবনে যাকে আমরা লালন করছি অথচ খুঁজে বের করতে পারি না। 1973 সালের 5ই জুলাই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, গোটা দেশে গুপ্ত হত্যার শিকার 2035 জন। গত 6 মাসে 60টি থানায় হামলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই থানায় লুট হয়েছে। একসঙ্গে ব্যাংক থেকে লুট হয়েছে 49 লাখ টাকা। শেখ মুজিবের অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু বহু ক্ষেত্রেই রাজনৈতিক তদবির কিংবা আত্মীয় স্বজনদের প্রভাবে অপরাধীর জন্য পর্যাপ্ত শাস্তি বিধান সম্ভব হয়ে ওঠেনি। এমনকি চোরাচালান রোধ এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী তলব করেও সহসাই নিজেদের দলের নেতাদের চাপে তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনির সঙ্গে সিপিপির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং মামার ওপর ভাগ্নের প্রভাব ছিল অপরিসীম।
শেখ মুজিব যেহেতু রাজনৈতিক চিন্তাধারার চেয়েও ব্যক্তিগত সম্পর্কের উপর অধিকতর গুরুত্ব প্রদান করতেন, সেহেতু শেখ মনির ওপর সিপিবির আস্থা ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইতোপূর্বে সিপিবির তাজউদ্দিনের উপর বিশেষভাবে নির্ভর করে এলেও পরবর্তীকালে তাদের দৃষ্টি শেখ মনির উপরই গভীরতরভাবে নিবদ্ধ হয়। সাময়িক কিছু মান-অভিমান, তিক্ততা, বাদানুবাদ এবং কোন্দল ছাড়া ন্যাপ ও সিপিবি আওয়ামী লীগের পক্ষ কখনোই ত্যাগ করেনি। সেই সময় সোভিয়েত রাষ্ট্রদূত এ ফমিন পরিকল্পনা কমিশনে এসে বলেছিলেন, শেখ মুজিব খুবই দয়ালু ও দুর্বল, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতায় ভোগেন। তার মতে শেখ মনি ছিলেন সেই ব্যক্তি যার নেতৃত্বের গুণ যেমন আছে, তেমনি আছে কঠোর ও দ্বিধাহীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাদের পরামর্শ ছিল শেখ মনিকে রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। মুজিবের ভাগ্নে শেখ মনি মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে চিঠি লিখেছিলেন যে তার মামা মুজিব তাকে হত্যা করতে চান। তবে ঠিক কী কারণে শেখ মনির এই মৃত্যুভয় শুরু হয়েছিল সেটা অবশ্য জানা যায়নি। স্বাধীনতার কয়েক বছরের মধ্যে দেশবাসীর উত্তুঙ্গ আশা আকাঙ্ক্ষার ভাটা পড়তে থাকে। স্বাধীনতা তাদের মনে যে প্রাচুর্যের জায়গা তৈরি করেছিল তা মিথ্যে হয়ে যায়। 1975 এপ্রিলে ভিয়েতনাম যুদ্ধ শেষ হবার পরে আনন্দ মিছিল হচ্ছে ঢাকায়। পাশ দিয়ে যেতে যেতে একজন রিকশাওয়ালা জানতে চাইছে আরোহীর কাছে, কি হয়েছে ভিয়েতনামে? ভিয়েতনাম স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে তাইলেই সারছে। 1973 থেকে 75-এর মধ্যে শেখ মুনি অন্তত 3 বার মস্কো সফর করেন। তিনি দ্রুত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে গিয়েছিলেন। এই ঝোঁক আরও বৃদ্ধি পায় তাজউদ্দিনের বিদায়ের পর। মস্কো সফরকালে শেখ মনিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। ক্রেমলিনের পক্ষ থেকে তার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখানো হয়। সোভিয়েত রাষ্ট্রদূতের চিন্তা ও মূল্যায়ন এবং শেখ মনির সঙ্গে সিপিবির বিশেষ সম্পর্ক একই সুতায় বাঁধা ছিল বলে অনুমান করে নিতে কষ্ট হয় না। শেখ মনি সহিংস রাজনীতির পক্ষে ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রয়োজন হলে তিনি রাজনীতি থেকে সহিংসতায় বিশ্বাসী, তবে গণতান্ত্রিকভাবে এটাও বলেছিলেন সেই ভায়োলেন্সের ভিত্তি হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক সহিংসতার অর্থ কী হতে পারে তা তিনি কখনো খুলে বলেননি। ক্যাবিনেট মিটিংয়ে শেখ মুজিব আসতেন সবার শেষে, নির্ধারিত সময়ের 5 মিনিট পর। একদিন ক্যাবিনেট মিটিংয়ে শেখ মুজিব ঢুকলেন, কাঁধের চাদরটি টেবিলের উপর রেখে ছড়া সুরে বলেন, রইল তোমার ঘরবাড়ি, শেখ মুজিবুর চলল বাড়ি। একটা হালকা রসের সঞ্চার হলো ক্যাবিনেট রুমে। অনেকে মনে করলেন এটা রহস্যের পূর্বাভাস। একটু পরে শেখ মুজিব বললেন, দেশে যে বিশৃঙ্খলা চলছে আর পারা যায় না, আমি আর পারবো না, আপনারা যে পারেন ভার নেন, চালান দেশ। সমস্ত সভাকক্ষে একটা থমথমে ভাব। সিনিয়র মন্ত্রীরা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী সবাই নীরব, একে অন্যের দিকে জিজ্ঞাসু নয়নে তাকাচ্ছেন। ডক্টর মফিজ চৌধুরী, যিনি মুজিব সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিলেন, তিনি বললেন, স্যার, আপনি এভাবে হঠাৎ করে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন না। আপনাকে আপনার ডেপুটি তৈরি করে নিতে হবে, তার হাতে ভার দিয়ে তবে যেতে পারেন। এই সময় সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদের দিকে হাত প্রসারিত করে যেন সম্ভাব্য ব্যক্তিদের দেখিয়ে দিলেন। সিনিয়র মন্ত্রীরা কেউ মুখ খুলছেন না, সবাই নীরব। এরপর ডক্টর মফিজের কথা সমর্থন করে কথা বললেন মনোরঞ্জন ধর, তখনকার আইনমন্ত্রী। তিনি উত্থাপিত বক্তব্যের সমর্থনে বেশ কয়েক মিনিট বক্তৃতা দিলেন। তারপর কথা বললেন জেনারেল ওসমানী। তিনিও শেখ মুজিবের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার বিপক্ষে নানা যুক্তি দেখিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। প্রকৃতপক্ষে তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কোনো ফর্মাল একটা প্রস্তাব ছিল না। এটি তার ছড়াকাটা ও পরবর্তী কথার উপর নির্ভর করেই এই সমস্ত কথাবার্তা হলো। ব্যাপারটা এখানেই থেমে থাকলো। ক্যাবিনেটের সভা নির্ধারিত বিষয়ে আলোচনায় অগ্রসর হলো। মিটিং শেষে ঘর থেকে বেরোচ্ছেন ডক্টর মফিজ, পাশে তাজউদ্দিন আহমেদ। তিনি ডক্টর মফিজের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। কি ভাই, হাসছেন কেন? কিছু ভুল টুল বললাম নাকি? ডক্টর মফিজ জিজ্ঞেস করলেন। তাজউদ্দিন বলেন, ভাই, আপনি বিশ্বাস করেন উনি ছেড়ে দেবেন? অযথা তর্ক। 1974 সালে টাঙ্গাইল শহর থেকে মাত্র 15 মাইল দূরে কালিহাতী থানার রামপুর ও কুকরাইল গ্রাম দুটি পুলিশ মাটিতে মিশিয়ে দেয়। গ্রামবাসীর মতে ডাকাত ও দুষ্কৃতিকারীদের গ্রামবাসী ধাওয়া ও পিটুনি দিলে একজন নিহত হয়। সেই নিহত ব্যক্তিকে একজন পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রতিশোধ নিতেই পুলিশ এই গ্রামগুলোতে হামলা চালায়। ঘরবাড়ি ভস্মীভূত এবং লুটপাট ও নারী পুরুষ বৃদ্ধা যুবা নির্বিশেষে গ্রামবাসীকে অবর্ণনীয় নির্যাতন করে পুলিশ। টাঙ্গাইলের এই কাহিনী সরকারি কাগজে গুরুত্বসহ ছাপা হয়নি, বেতার টেলিভিশনেও চাপা দেওয়া হয়েছিল। ঘটনার 1 সপ্তাহ পর আব্দুল গাফফার চৌধুরী এই 2 গ্রামে যান। ফিরে এসে তিনি দৈনিক জনপদে উপসম্পাদকীয়তে লেখেন, আমরা প্রথমে ঢুকলাম কুকরাইল গ্রামে।
এক নজর দেখেই মনে হলো একটা বন্য হাতি যেন সারা গ্রামটাকে লণ্ডভণ্ড করে রেখে গেছে। আর বন্য হাতির সেই তাণ্ডব থেকে কেউ রক্ষা পায়নি। এমনকি দুগ্ধপোষ্য, শিশু, নারী এবং অবুঝ জীবজন্তুও নয়। একটার পর একটা আগুনে পোড়া বাড়ি। টিনগুলো মুখ থুবড়ে পড়ে আছে। চাল, ডাল, কলাই, তিসি, তাঁতের সুতা, সুতার রং ভস্মীভূত। যে বাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে তা নির্মমভাবে লুণ্ঠিত। মেয়েদের শরীর থেকে পর্যন্ত সোনা আর রূপার গয়না ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে। গরু পুড়েছে, হাঁস মুরগি ছাগল পুড়ে ছাই হয়েছে, তার কঙ্কাল চারিদিকে ছড়িয়ে রয়েছে। যারা সব হারিয়ে সর্বশান্ত হয়েছে তারা তাদের সম্মতি এখনো ফিরে পায়নি। আমাদের দেখে একদল সর্বহারা নরনারী সমস্বরে কেঁদে চিৎকার করে উঠল। লজ্জা ভুলে মায়ের বয়সী কয়েকজন মহিলা এসে আমার পা জড়িয়ে ধরল। তাদের কারো কারো দেহে নির্মম প্রহারের চিহ্ন। তাদের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। জানি না মানুষের গদি কেঁপে ওঠে কিনা। কার কথা লিখব? শয়ে শয়ে পরিবার সর্বশান্ত হয়েছে। অসংখ্য বাড়িঘর, দোকান, তাঁত ভস্মীভূত হয়েছে। এমন হয়েছে যে বহু পরিবারের আজ মাথা গোজার ঠাঁই নেই, এক মুঠো খাবার সংগ্রহের সংস্থান নেই। মানুষের মধ্যে পশু প্রবৃত্তি এতটা মাথাচাড়া দিতে পারে তা আমার জানা ছিল না। অত্যাচারীরা গ্রামবাসীর উপর অত্যাচার চালিয়ে তাদের সর্বস্ব লুট করে সন্তুষ্ট হয়নি। গ্রাম দুটোর প্রত্যেকটি ইদারায়, প্রত্যেকটি পুকুরে পেট্রোল আর কেরোসিন ছিটিয়ে পানীয় জল পানের অনুপযুক্ত করে রেখে এসেছে। 14 বছরের একটি ছেলে সারা গায়ে মারের দাগ। এক বন্দা পানি ইদারা থেকে তুলে এনে আমাকে দিল। বলল, একটু মুখে দিয়ে দেখুন। মুখে দিতে হলো না। নাকের কাছে নিতেই দেখি কেরোসিনের উৎকট গন্ধ। দগ্ধ, লুণ্ঠিত, বিধ্বস্ত গ্রামটিতে কান্নায় ভেঙে পড়া নারী পুরুষের পাশ কাটিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম 3 বছর আগের কথা। আমি কাঁদতে ভুলে গেছি, কিন্তু কুকরাইলের 7 সন্তানের মা আসিয়া খাতুন, বৃদ্ধা করিমুন্নেসা আর আব্দুল হালিমের মেয়ে সাহেরা খাতুনকে দেখে আমার চোখে পানি এসেছিল। অত্যাচারীরা একবারে পশু না হলে মেয়ে মানুষের গায়ে এভাবে হাত তুলতে পারে না। করিমুন্নেসার মাথা ফাটানো, সাহেরা খাতুন যুবতী, তার সর্বাঙ্গে রোলারের প্রহর এবং নখরাঘাতের চিহ্ন। আসিয়া খাতুনের পিঠ ফুলে ঢোল হয়ে আছে। মনোয়ারা নামের এক মেয়ের অবস্থা দেখে আমি রাগে ক্ষোভে অন্ধ হয়ে গেছিলাম। কুকরাইল গ্রামে এমন একজন মানুষ নেই যার বাড়ি লুট হয়নি। ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের বাড়িতে ঢুকে তার সব দুর্মূল্য ডাক্তারি যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করা হয়েছে। ঘরের খাট, পালঙ্ক, লেপতোষকে আগুন দেওয়া হয়েছে। ব্লাড প্রেশার মাপার একটা আন করে নতুন যন্ত্র দেখিয়ে ভেঙে বারান্দায় ফেলে রাখা হয়েছে। পাশের বাড়ি থেকে লুট করা হয়েছে রেডিও। পুরোনো আমলের একটা গ্রামোফোন যন্ত্র আছড়ে ভেঙে ফেলা হয়েছে। 2 হাতে লুটপাট করা হয়েছে রামপুর ও কুকরাইল গ্রাম। লুটেরারা গরুর গাড়ি বোঝাই করে লাখ লাখ টাকা লুটের মাল নিয়ে গেছে। যা নিতে পারেনি তা পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। রামপুরের ইদ্রিস মিয়া যথেষ্ট মান্যগণ্য লোক। তার বাড়িতে টিনের ঘর 14টি, তাঁত 35টি, গোলায় 35 মণ ধান, ঢেকিতে ছেটে তোলা হয়েছে 15 মণ চাল। তাছাড়া সরিষা, কলাই ছিল। ঘরে ছিল তাঁতের কাপড়ের কয়েকশো পাউন্ড রং, যার প্রতি পাউন্ডের দাম 1,500 টাকা। ইদ্রিস আলী কিছু লেখাপড়া জানেন, তাই শখ করে তার তাঁত শিল্পের নাম করেছেন দেশবন্ধু হ্যান্ডলুম। এই হ্যান্ডলুমের 35টি তাঁতই এখন বিধ্বস্ত। যে 2-1টা বেঁচে গেছে তার সুতা ছিঁড়ে দেওয়া হয়েছে। 14টি বড় টিনের ঘরই ভস্মীভূত। 35 মণ ধান, 15 মণ চাল, সরিষা, কলাই, কয়েকশো পাউন্ড রং সব শেষ। রামপুরের আজিজুর রহমানের অবস্থা আরও শোচনীয়। 32 বছরের যুবক, গ্রামের সবচেয়ে বড় তাঁতি। 80,000 টাকার তাঁতের কাপড় ও সুতা ছিল তার ঘরে, সব লুণ্ঠিত। তার ও তার ভাইয়ের যুবতী বউয়ের পরনের কাপড় ছাড়া ঘরে আর কিছুই নেই। আজিজুর রহমানের বিধ্বস্ত ঘর থেকে যখন বেরোচ্ছি তখন শুনি মেয়ের কণ্ঠে উচ্চস্বরে রোদন। উঠানে না নামতেই পায়ের উপর আছাড় খেয়ে পড়লেন একটি মেয়ে, নাম সখিনা। অল্প বয়সে বিধবা হয়েছেন। একটি তাঁত চালিয়ে কোনো রকমে দিন চালান। সেই তাঁতটি ধ্বংস করা হয়েছে। সখিনার এখন জিজ্ঞাসা, তিনি কিভাবে দিন গুজরান করবেন? এই প্রশ্নের জবাব দেবে কে? আমরা সবাই ঘেমে নিয়ে উঠেছি, তবুও কুকরাইল থেকে রামপুর গিয়ে উঠলাম। সে এক ইতিহাস, এক ধ্বংসের স্বাক্ষর। যে গৃহস্থের 6টি গরু গোয়ালে জীবন্ত দগ্ধ হয়েছে, তার বুকে পুত্র শোকের মতো ব্যথা। আমাদের দেখে সে হাহাকার করে উঠল। বাইরে উন্মুক্ত আকাশের নিচে 6টি গরুর দগ্ধ কঙ্কাল। হাঁটতে হাঁটতে একটা ব্যাপার বিস্ময়কর মনে হচ্ছিল। বাংলাদেশের গ্রাম, কিন্তু কোনো বাড়িতে হাঁস মুরগির সারা শব্দ নেই। বৃদ্ধ করিম মিয়াকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, কিছু পুড়ে মরেছে, কিছু লুটেরারা নিয়ে গেছে। 200 থেকে 250 ছাগল ওরা লুট করেছে। কি লুট করেনি ওরা? রামপুরের হাটের বৃদ্ধ হাজি আব্দুস সবুর মিয়া,
এই বছরই হজ করে দেশে ফিরেছেন। হাটে তার কাপড়ের দোকান, বেশি রাখেন কাফনের কাপড়। 30,000 টাকার কাপড়ের কাপড় ছিল তার দোকানে, সব লুট। দোকানটাও ভেঙে দেওয়া হয়েছে। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে হাজী সাহেব শিশুর মতো অঝোর কান্নায় ভেঙে পড়লেন। আমি জানি না এই কান্না বৃথা যাবে না। বাংলার দুঃখী মানুষের এই কান্না থেকে আবারও একদিন বাষ্প হবে, মেঘ হবে, ঝড়ের অশনি সংকেত দেখা দিতে পারে আজকের শান্ত নীল আকাশে। রামপুর কুকরাইল গ্রামে মোট ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হবে, কিন্তু দুজন ছেলে মানুষ ম্যাজিস্ট্রেট তা যদি 4-5 লাখ টাকা দেখায়, আমি বিস্মিত হব না। রামপুর কুকরাইলে এত বড় ধ্বংসযজ্ঞের পর স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজি কি একবার গ্রাম দুটোতে যেতে পারতেন না? এই গ্রামের মানুষরা তো বিদেশি নয়, এদেশেরই মানুষ। আমাদেরই বাবা মা ভাই বোন। এদের কাছে বাঙালি পুলিশের হয়ে ক্ষমা চাইতে, দুঃখ প্রকাশ করতে লজ্জা কি? এদের ক্ষতিপূরণের সামান্য ব্যবস্থা করতেই বা কার্পণ্য কেন? এই দুটো ব্যবস্থা করলেই তো সব ল্যাঠা চুকে যায়। তা না করে বিদেশি শাসকদের মতো প্রভুসুলভ মনোভাব ও অপজ্ঞ প্রদর্শন এবং সেই সঙ্গে আমরা যা করেছি ঠিকই করেছি এই ধরনের আচার আচরণ কেন? যদি তদন্ত করতে দেখা যেত ডাকাত ও দুষ্কৃতিকারীরা আসলে পুলিশের মধ্যে রয়েছে, তাহলে তাদের সাজা দিতে হতো। আর যদি দেখা যেত কয়েকজন গ্রামবাসীর হঠকারিতার ফলে একজন পুলিশ কর্তব্যরত অবস্থায় প্রাণ দিতে হয়েছে, তাহলে দোষী গ্রামবাসী কয়েকজনের বিচার ও শাস্তি দেওয়া চলত। তা না করে পুলিশের দুটো গ্রাম ধ্বংস করা এবং নিজেদের হাতে আইন তুলে নেওয়া অমার্জনীয় অপরাধ। এটা একটা জঘন্য নজির। এর প্রতিক্রিয়া অত্যন্ত অশুভ ও সুদূর প্রসারী হতে বাধ্য। নিউজউইক পত্রিকায় 1974 সালের 15 জুন বাংলাদেশ সরকারের চণ্ডনীতি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ মুজিবের সামগ্রিক ব্যর্থতা সম্পর্কে টনি ক্লিন্টন রচিত চাটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে শিরোনামে একটি সংবাদ নিবন্ধ প্রকাশিত হয়। সংবাদ নিবন্ধের ছত্রে ছত্রে এক ভয়ানক ভবিষ্যতের আশঙ্কা ফুটে উঠেছিল। সেই নিবন্ধের কিছু উল্লেখযোগ্য অংশ পাঠকের জন্য তুলে ধরছি। রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী দেশটিতে আরেকবার নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এই 2.5 বছর আগে বাংলাদেশ সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ ছিল। পাকিস্তানিদের নৃশংস গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে তখন সবেমাত্র স্বাধীনতা অর্জিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত কিন্তু বিজয়ী বাংলাদেশের বিরাট ভবিষ্যৎ নিয়ে তখন সকল মহলে প্রচুর আশাবাদ। কিন্তু আজ এদেশে সুখ এক অবলুপ্ত আবেগ মাত্র। রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী স্বাধীন দেশে নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। বিদেশি সাংবাদিকদের কাছে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আজও পাকিস্তানি আমলের মতোই এদেশের মানুষ ভয়ে কেঁপে ওঠে। বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মধ্যে তফাৎ মাত্র এটুকুই যে জনগণ এখন আগের চাইতেও দরিদ্র হয়ে পড়েছে এবং পাকিস্তানি সৈন্যদের বদলে স্বজাতির দ্বারা লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছে। যে কোনো ধরনের সমালোচনা স্তব্ধ করে দেওয়ার জন্য যদিও বা সরকারি মহল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তথাপি সর্বত্র বিপদ সংকেত দেখা যাচ্ছে। অর্থনীতিতে অচল অবস্থা নেমে এসেছে এবং কেবল $150 কোটি বিদেশি সাহায্যই ব্যাপক অনাহার থেকে জনগণকে বাঁচিয়ে রেখেছে। ধানপাটের উৎপাদন যুদ্ধপূর্বকালীন মাত্রার অনেক নিচে নেমে গেছে। বিদেশি মুদ্রার ভাণ্ডার শূন্য এবং মুদ্রাস্ফীতি শতকরা 40% ছড়িয়ে গেছে। পাকিস্তান আমলে যে শ্রমিক দিনে 3 টাকা পেত, এখন তার রোজগার 8 টাকা, কিন্তু সেই আমলের 3 টাকা মূল্যের খাবার কিনতে এখন তার প্রয়োজন 20 টাকার। এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য যে ব্যক্তিকে সরাসরি দোষারোপ করতে হয় তিনি হলেন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। কিছু সংখ্যক চাটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের অবস্থা এমন হয়েছে যে নিজের ভুলভ্রান্তিগুলো পর্যন্ত জানতে পারা তার পক্ষে সম্ভব নয়, কারণ এই চাটুকারের দল কেবল সেই সংবাদগুলোই তার কানে তোলে যে সংবাদগুলো তিনি নিজে উদ্যোগী হয়ে জানতে ও শুনতে চান। শুধু বৈদেশিক নীতি ছাড়া শেখ মুজিবের নেতৃত্ব প্রায় অসম্পূর্ণ, অযোগ্যত প্রমাণিত হয়েছে। এমন একটি সরকারে তিনি নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে রয়েছে যোগ্যতাহীন আমলা আর যত সব বদমাশ এবং অল্প কিছু ভালো কিন্তু অনভিজ্ঞ মন্ত্রীর দল। ঘরোয়া অসন্তোষ দমনে মুজিব এমন এক ব্যবস্থার আশ্রয় নিয়েছেন যাকে বলা যায় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সুপরিকল্পিত কর্মসূচি। রক্ষী বাহিনী মুজিব বিরোধীদের দমন করার কাজে প্রাইভেট বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রামাঞ্চলে এই বাহিনীকে মানুষ ভীতি ও ত্রাসের চোখে দেখতে শুরু করেছে। সম্প্রতি এক মন্ত্রীর বাড়ি ঘেরাওকারী মিছিলের ওপর রক্ষী বাহিনীর মেশিনগান উত্থিত হয় এবং ঠান্ডা মাথায় এরা মিছিলের 19 জনকে হত্যা করে। নাগরিক অধিকার এবং আইনি সহায়তা কমিটির 160 জন সদস্য গত সপ্তাহে অত্যন্ত কঠোর ভাষায় রক্ষী বাহিনীর নিন্দা করেছেন। সর্বস্তরের জনগণের রাজনৈতিক ও সামাজিক জীবনে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে কমিটি অভিযোগ করে। এদিন মুজিবের বৈদেশিক নীতি যেটুকু সফল হয়েছিল ইদানিং তাতেও মন্দা নেমেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো 2 সপ্তাহ আগে ঢাকায় এলে তার সাথে যে কথাবার্তা হয়েছে তাতে কোনো ফলদয় হয়নি। যুদ্ধে বাংলাদেশের ক্ষতিপূরণ দাবি করা হলে ভুট্টো সরাসরি নাকচ করে দেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ মনে করে তাকে বাঁচিয়ে রাখতে সারা দুনিয়ার একটা গরজ আছে। এই মন্তব্য জনৈক বিদেশি কূটনীতিকদের। এই কূটনীতিক বলেছেন, বাংলাদেশ মনে করে যুদ্ধের সময় যেহেতু বিশ্ব জনমত তাদের পক্ষে থেকেছে, অতএব সবসময় সেরকমটি থাকতে হবে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে দুনিয়ার গরজ পড়েছে কি পড়েনি সেটা অন্য কথা, তবে ভবিষ্যতে দেশটির জন্য অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাহায্যদাতা দেশগুলো নিজেরাই মূল্যবৃদ্ধির চাপে অস্থির, ফলে ক্রমাগত হারে সাহায্য দানের বিষয়ে তারা অনীহা প্রকাশ করে চলেছে। 1973 সাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন ন্যাপ নেতা মশিউর রহমান জাদু মিয়া। কয়েকদিন পর রাজধানীর এক থানার ওসির সঙ্গে দেখা করতে গেলেন। ওসি তার বন্ধু। জাদু মিয়া ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞাসা করায় তিনি বললেন, কেমন আছি বলে লাভ নেই, তার চেয়ে একটা ঘটনা বলি যা থেকে বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা। ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে, তখন সন্ত্রাসীদের রংবাজ বলা হতো, তাকে রিভলভার সহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমের চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, বাবা তোমার মাথার এত চুল, এত সুন্দর চুল আর লম্বা, আমাকে ওখান থেকে 2 গাছি চুল দেবে? ছেলেটা একটু অবাক হলেও মাথা থেকে 2-3টা চুল তুলে আমাকে দিল। আমি চুল দুটোকে একটা খামে ভরে পকেটে রাখলাম। তারপর বললাম, এবার বলো তোমার কোনো মুরব্বি আছে কিনা, থাকলে ফোন করো। সে একজন নেতাকে ফোন করলো। সেই আওয়ামী লীগ নেতা আমাকে বললেন, ও আমার লোক, ওকে ছেড়ে দিন। আমি লোকটিকে বললাম, যাও বাবা, তোমাকে কষ্ট দিলাম, কিছু মনে করো না। ছেলেটি উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসে বলল, ওসি সাহেব আপনি এত ভালো মানুষ, আমাকে এত খাতির যত্ন করলেন, কিন্তু আমার মাথার 2টি চুল আপনি কেন রাখলেন বুঝলাম না। ওসি সাহেব বললেন, দেখো বাবা, গতকালও তোমার মতো একজনকে ধরে এনেছিলাম। কিছুক্ষণ পর একটি টেলিফোন পেয়ে তাকে ছেড়ে দিতে হয়েছিল। যাবার সময় সে আমাকে বলে গেল, খুবই তো দৈরে আনলি, আমার 1 গাছি চুলও তো রাখতে পারলি না। তা বাবা, তুমিও যাতে ওই কথা বলতে না পারো সেজন্যই 2 গাছি চুল রেখে দিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য মুজিবনগর সরকার কর্তৃক সংগৃহীত 75 কোটি টাকার কোনো হদিস পাওয়া গেল না। মুক্তিযুদ্ধের নামে আদায় করা সেই অর্থের কোনো হিসাব কেউই দিতে পারল না। এই অর্থ কিভাবে ব্যয় হলো, কে ব্যয় করলো, আর যদি ব্যয় না হয়েই থাকে তবে কোথায় গেল, এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। শেখ মুজিব নিজেও কখনো রাষ্ট্রীয় আর্থিক বিষয়ে রাষ্ট্রনায়কোচিত আচরণ করতে ব্যর্থ হন। লজ্জাজনকভাবে সেসব ঘটনা বন্ধুরাষ্ট্র ভারতের কাছেও প্রকাশিত হয়ে পড়ে। ভারত থেকে স্বাধীনতার পর ঢাকায় এসেছিলেন ইন্দিরা গান্ধী প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি PN হাকসার। হাকসার ছিলেন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধান আমলা। ঢাকায় এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ মুজিবুর রহমানের সাথে। আলোচনাকালে সামনে আসে মুজিবনগর সরকারের কিছু টাকার প্রসঙ্গ, যা তখন ভারতীয় ব্যাংকে গচ্ছিত ছিল। PN হাসকার শেখ মুজিবকে বলেন, ভারত সরকার এই টাকাটা ফেরত দিতে চায়, কিন্তু কিভাবে আমরা ফেরত পাঠাবো? ব্যাংক ড্রাফট করে পাঠাবো নাকি তোমরা জিনিসপত্র কিনবে? জিনিসপত্র কিনলে তার বিপরীতে আমরা ব্লক হিসেবে সেই টাকা দেব, তবে আমরা বিদেশি মুদ্রায় দিতে পারবো না, ভারতীয় মুদ্রায় দেব। তখন শেখ মুজিব বললেন টাকাগুলো ট্রাকে করে পাঠিয়ে দিতে। বিস্মিত PN হাকসার শেখ মুজিবকে বললেন, ট্রাকে করে টাকা কিভাবে দেব? আমাদের তো সরকারি হিসাব পদ্ধতি আছে, ব্যাংকিং পদ্ধতি আছে। তারপর শেখ মুজিব বলেছিলেন, সামনে আমার নির্বাচন, এই টাকা সেজন্য আমার দরকার হবে। PN হাকসার শেখ মুজিবের এই নীতি বহির্ভূত আচরণ ও অর্থলিপ্সায় ব্যথিত হয়েছিলেন। তিনি মিসেস গান্ধী ও তার সহকর্মীদের একথা জানান। 1972 সালের জুন মাসে ভারতের তৎকালীন পরিকল্পনামন্ত্রী DP ধর মইদুল হাসানকে এই ঘটনার কথা জানান। পরে 1981 সালে খোদ PN হাকসারও এর সত্যতা স্বীকার করেন। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 6 মাসেরও অতিক্রান্ত হয়নি, অথচ 72-এর 21শে জুন সাপ্তাহিক হক কথার সম্পাদককে গ্রেপ্তার করা হয়। বিস্ময়করভাবে এই গ্রেপ্তারের 26 দিন পর শেখ মুজিব বলেন, তার সরকার কোনোদিনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এর মাস দেড়েক পরে আগস্ট মাসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কোরবান আলী দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেয়া যেতে পারে না। ঠিক তার পরের মাসের 6 তারিখে গ্রেপ্তার হলেন সাপ্তাহিক মুখপত্র ও স্পোকসম্যান সম্পাদক ফয়জুর রহমান। পরদিন চট্টগ্রামে দেশ বাংলা পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়। 73-এর 1 জানুয়ারি ইউসিস অফিসের সামনে পুলিশ ছাত্র ইউনিয়নের 2 জন ছাত্রকে গুলি করে হত্যার পর দৈনিক বাংলা টেলিগ্রাম বের করায় সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান ও সম্পাদক তোয়াব খান তাদের চাকরি হারান।
পত্রিকার সাংবাদিক কর্মচারীরা শেখ মুজিবের কাছে এর প্রতিকার দাবি করলে মুজিব বলেন, আমার কাগজে সব কী লিখেছ? তোমাদের নীতি থাকে প্রেস ক্লাবে ফলিও, নিজেদের ড্রয়িং রুমে ফলিও, আমার কাগজে এসব চলবে না। দৈনিক বাংলার দুজনের চাকরি যাওয়ার পর 5ই জানুয়ারি শেখ শহীদ বলেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে দুজন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নামের আগে জাতির পিতা ও বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এর 9 দিন পর শেখ আব্দুল আজিজ এই বলে মন্তব্য করেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। এরপরের ইতিহাসও লাগাতার কলঙ্কের। 73-এর 29শে মার্চ গণকণ্ঠের সাংবাদিকদেরকেও জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়। 13ই মে বন্ধ করে দেওয়া হয় দৈনিক স্বদেশ। নিজেরা অযোগ্য প্রশাসক সেজে এটি বন্ধ করেন। 18 জুন গ্রেপ্তার করা হয় নবযুগ সম্পাদককে। 29শে জুন সাংবাদিক ইউনিয়ন থেকে বলা হয়, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 12ই আগস্ট দেশ বাংলা বন্ধ করে দেওয়া হয়। 23শে নভেম্বর সাপ্তাহিক ওয়েভ পত্রিকাকে উচ্ছেদ করা হয় আদালতের ইনজাংশন উপেক্ষা করে। গ্রেপ্তার করা হয় সম্পাদককে। গণকণ্ঠসহ অন্যান্য পত্রিকার উপর বারবার হামলার প্রতিবাদে 74-এর 16ই জানুয়ারি ঢাকার সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলে, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘোষিত অঘোষিত নানা রকম হুমকি, প্রাণনাশ ও প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। 74-এর 17ই মার্চ গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় পত্রিকার সম্পাদক আল মাহমুদ ও আরও কয়েকজন সাংবাদিককে। পরে আবারও চালু হলেও হামলা হতে থাকে। 30শে জুন পুলিশ গণকণ্ঠের অফিসে ঢুকে পত্রিকার সাজানো ফরমা ভেঙে দিয়ে আসে। জুলাই মাসে প্রাচ্য বার্তার সম্পাদককে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয় সেই সময়। 16 ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অভিমত সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে।